আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো তো প্রথম প্রশ্নটা কি বলছে, গ্যাসীয় বিনিময় বলতে কি বুঝো? এখন গ্যাসীয় বিনিময় মেইনলি আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। এই উদ্ভিদের ক্ষেত্রে গ্যাসীয় বিনিময়টায় উদ্ভিদ হয় অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, অথবা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে, অক্সিজেন ত্যাগ করবে। এই দুইটা জিনিসই কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে হয়। যেমন প্রাণী দেখো, বা তুমি তোমার কথাই চিন্তা করো, আমরা কিন্তু অক্সিজেনটা ইনহেল করতেছি। উদ্ভিদও কিন্তু অনেক সময় অক্সিজেনটা গ্রহণ করে যখন ওর শ্বসন প্রক্রিয়া চালানোর প্রয়োজন হয়। এখন দেখো উদ্ভিদ মেইনলি কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটাই হচ্ছে এরকম আদান প্রদান করতেছে। যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার ক্ষেত্রে ও কি করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে, আর ওখানে উপজাত দ্রব্য হিসেবে অক্সিজেন তৈরি হয়। ওই অক্সিজেনটা আবার বায়ুমণ্ডলে বের করে দেয়, যেটা আবার আমাদের জন্য দরকারি। ওই যে গাছ আমাদের ভালো বন্ধু, এটা আমরা বলি কিভাবে, কারণ সে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। তাহলে এই গ্যাসীয় বিনিময় বলতে আমরা উদ্ভিদ আর প্রাণীর এরকম অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড আদান প্রদানের জিনিসটা বুঝি। প্রাণী অক্সিজেন গ্রহণ করতেছে, আর শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে ওইটা আবার বের করে দিচ্ছে। এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এই দুইটা গ্যাসই হয় গ্রহণ করব, নয় বের করে দিব, এরকমই। এই জিনিসটাই হচ্ছে গ্যাসীয় বিনিময়। কি বলছে দেখো তো, উদ্ভিদ অথবা প্রাণী অর্থাৎ জীবের অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময়, একটা গ্রহণ করবো আরেকটা বের করে দিব, এই বিনিময়টা গ্যাসীয় বিনিময় দুটি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে অক্সিজেন শোষণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। যেটা আমি বললাম যে অক্সিজেন তুমি নিচ্ছ, মানে প্রাণীরা অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে। প্রাণীর ক্ষেত্রে গ্যাসীয় বিনিময় মূলত বায়ু এবং ফুসফুসের রক্তনালীর ভেতরে ঘটে। এখন বাতাস থেকে নিচ্ছ, ওটা কোনখান পর্যন্ত যাবে? এই বাতাসটা কিন্তু আমাদের শ্বাসনালী হয়ে ষড়যন্ত্র, তারপর ব্রঙ্কাস, ব্রঙ্কিওল দিয়ে ফুসফুস পর্যন্ত যাবে। ফুসফুসে ছোট ছোট অসংখ্য বায়ুথলি থাকে, ওই থলিগুলো পর্যন্ত যাবে। ওই বায়ুথলিতে যাওয়ার পরে ওই জায়গায় হচ্ছে এক্সচেঞ্জ হয়ে যায়। বায়ুথলির পাশে দিয়ে, ধরো এটা একটা বায়ুথলি আমি আঁকলাম, এই বায়ুথলি পাশে দিয়ে হচ্ছে কৈশিক নালিকাগুলা যায়, যেখানে ভিতর দিয়ে রক্ত চলাচল করতেছে। এখন এইভাবে করে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয়ে যায় ওই বায়ুথলিটার জায়গাটায়। কৈশিক নালিকা বায়ুথলির উপর দিয়ে যাওয়ার সময় এই জায়গাটা এক্সচেঞ্জ হয়ে যায়। এই কথাটাই বলছে প্রাণীর ক্ষেত্রে গ্যাসীয় বিনিময় বায়ু আর ফুসফুসের রক্তনালীর ভেতরে হচ্ছে। এবার জীবদেহে শ্বসনের জন্য অক্সিজেন শোষণ করে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। জীব বলতে হচ্ছে উদ্ভিদও কিন্তু এই কাজটা করে। আমি ছোটবেলা ভাবতাম যে উদ্ভিদ শুধু কার্বন ডাইঅক্সাইড নেয়, আমাদেরকে অক্সিজেন দেয়, এই কাজটাই করে, কিন্তু না, উদ্ভিদ কিন্তু অক্সিজেনও নেয় যখন ওর শ্বসনের প্রয়োজন হয়। তাহলে দেখো জীবদেহ বলছে, তাহলে জীব বলতে তো আমরা উদ্ভিদ প্রাণী দুইটাকেই বুঝতেছি। জীবদেহে শ্বসনের জন্য অক্সিজেন শোষণ করে, যখন শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন তখন আবার অক্সিজেন তুমি হচ্ছে প্রবেশ করাচ্ছ, আর কার্বন ডাইঅক্সাইড তখন ত্যাগ হয়ে যাচ্ছে। শ্বসনের ফলে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওই যে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটা ওইটাই হচ্ছে আমরা বের করে দিই। অপরদিকে সালোক সংশ্লেষণে উদ্ভিদের পত্রের স্টোমাটা, স্টোমাটা বলতে হচ্ছে পত্রের একটা ছিদ্র থাকে, একটা না মানে অনেকগুলা। তাহলে এই স্টোমাটা হচ্ছে পত্র রন্ধ্রটাকে বুঝাচ্ছে, পত্র রন্ধ্র। আর পরিণত কাণ্ডের লেন্টিসেলে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, অক্সিজেন ত্যাগ করে। সালোক সংশ্লেষণ যখন করা প্রয়োজন হয় তখন সে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর অক্সিজেন ছেড়ে দিচ্ছে। তাহলে দেখো জীব মানে উদ্ভিদ প্রাণী, যার যখন যেই প্রক্রিয়াটা প্রয়োজন, সালোক সংশ্লেষণ উদ্ভিদের ক্ষেত্রে আর শ্বসন উদ্ভিদের ক্ষেত্রে, আর প্রাণীর ক্ষেত্রে শুধু শ্বসন। তাহলে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য তুমি অক্সিজেন নিচ্ছ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছো, অথবা উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করতেছে, এরকম গ্যাসের বিনিময়টা, এটাই হচ্ছে গ্যাসীয় বিনিময়। তারপরের প্রশ্নটা কি বলছে, পাতার স্টোমাটা গুরুত্বপূর্ণ কেন? স্টোমাটা একটু আগে আমি কি বলছি, স্টোমাটা হচ্ছে রন্ধ্রটা, তাই না, ক্ষুদ্র ছিদ্র। মানে ইংরেজিতে বলছে আর কি, বাংলায় বললে হচ্ছে পত্র রন্ধ্র, পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র, আর ইংরেজিতে বলছে হচ্ছে স্টোমাটা। তাহলে পাতার যে রন্ধ্রটা ওইটা কি জন্য গুরুত্বপূর্ণ? অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ ওই রন্ধ্র দিয়েই, একটু আগে যে গ্যাসীয় বিনিময়টা বললাম, ওই রন্ধ্র দিয়েই তো গ্যাসগুলা প্রবেশ করবে। গ্যাস বলতে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করবে, অক্সিজেন বের হয়ে যাবে, আবার শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ করবে। এরকম ওই রন্ধ্র দিয়েই হচ্ছে গ্যাসের বিনিময়টা হচ্ছে। আবার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ প্রস্বেদন, যে জিনিসটা, প্রস্বেদন হচ্ছে অতিরিক্ত পানি, উদ্ভিদ মাটির নিচ থেকে পানি অ্যাবজর্ব করে নেয় না, আমরা তো এটা জানি। এখন অতিরিক্ত পানি দেহ থেকে বের করে দেওয়া লাগবে। যেমন
মানুষের ক্ষেত্রেও তো দেখো, প্রাণীর ক্ষেত্রে আমরা যে পানিগুলা খাচ্ছি দেহের কাজগুলা সম্পন্ন করার পরে অতিরিক্ত যতটুকু থেকে যাচ্ছে ওটা কিন্তু আমরা মূত্রের মাধ্যমে, ঘামের মাধ্যমে বের করে দিচ্ছি। তাহলে উদ্ভিদও যখন মাটি থেকে পানি অ্যাবজর্ব করে নেয়, মূলরম দ্বারা মাটির নিচে জমে থাকা কৈশিক পানিকণা যখন শুষে নেয়, ওই পুরাটুকু উদ্ভিদের কাজে লাগে না, অল্প একটু কাজে লাগায়, 1% 2% এরকম। আর বাকি অনেকগুলো পানি ওর বের করে দেওয়া প্রয়োজন। বের না করে দিলে তো ও একটা আলাদা চাপে থাকবে না ভিতরে, অতিরিক্ত অযথা এতগুলা পানি সে ধারণ করে রাখার তো কোনো দরকার নেই। সেক্ষেত্রে ওই পাতার রন্ধ্রগুলা দিয়ে ওই পানিগুলা বাষ্প আকারে বের করে দেয়, বাষ্প আকারে। কিন্তু এই কথাটা মনে রাখা লাগবে, প্রস্বেদন কি, অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেয়, বাষ্প আকারে বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে। তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে প্রস্বেদন, অতিরিক্ত পানি বাষ্প আকারে বের করে দেওয়ার প্রক্রিয়াটা। এখন এই প্রক্রিয়াটা পাতায় ছাড়াও লেন্টিকুলার আর কিউটিকুলার, এই আরো 2 ধরনের আছে, মানে মোট 3 ধরনের প্রস্বেদন হয়। এই যে পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার আর লেন্টিকুলার, যার ভিতরে পত্ররন্ধ্র দিয়ে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রস্বেদন সম্পন্ন হয়। তাহলে ওই রন্ধ্র বলতে হচ্ছে আমি স্টোমাটাটাকে বুঝাচ্ছি। তাহলে দেখো, গ্যাসীয় আদান প্রদান আর এই অতিরিক্ত পানি বের করে দেওয়ার ক্ষেত্রে এই স্টোমাটা কাজ করতেছে, তাহলে অবশ্যই স্টোমাটাটা গুরুত্বপূর্ণ। না হলে কিন্তু দেখো, ওই রন্ধ্র দিয়ে যদি কার্বন ডাইঅক্সাইড না নিতে পারতো, উদ্ভিদ কখনো কিন্তু শালক সংশ্লেষণ সম্পন্ন করতে পারতো না। শালক সংশ্লেষণ সম্পন্ন না করলে কিন্তু জীব জগতের উপর একটা বিরূপ প্রভাব পড়তো, কারণ ওই খাদ্যের উৎস, অক্সিজেনের উৎস তো আমরা ওই সবুজ উদ্ভিদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া থেকেই পাচ্ছি, তাই না? তাহলে মানে অনেক সমস্যা দেখা দিত। এজন্য উদ্ভিদের জন্য এই স্টোমাটাটা গুরুত্বপূর্ণ, উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার সাথে সাথে আমাদের জন্য, মানে প্রাণীকুলের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কথাগুলোই হচ্ছে এখানে বর্ণনায় দেওয়া আছে, যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সময়, অক্সিজেন বর্জন করে, সবকিছুই স্টোমাটা দিয়ে হয়। তারপরে পাতার স্টোমাটার মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসের বিনিময়ে হয় কোনো উদ্ভিদে গুরুত্বপূর্ণ। মোট প্রস্বেদনের, ইয়েস, এই যে সবচেয়ে বেশি প্রস্বেদন হয় হচ্ছে তোমার পত্ররন্ধ্রের মাধ্যমে, এই যে স্টোমাটার মাধ্যমে। আর অন্য জায়গা দিয়েও হয়, ওগুলো হচ্ছে কম পরিমাণে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্টোমাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে দেখো তো, রাত্রেবেলা বট গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন? বট গাছ বলা যায় না, মানে যে কোনো বড় গাছ, বড় গাছের নিচে ঘুমাইলেই হচ্ছে তোমার শ্বাসকষ্ট হবে। কি জন্য? এটা হচ্ছে উদ্ভিদ দিনের বেলা বা সূর্যালোকের উপস্থিতিতে শালক সংশ্লেষণ সম্পন্ন করে। আর রাতের বেলা উদ্ভিদের যখন মানে সূর্যালোক থাকে না, অথবা মনে করো অনেক শর্করা তৈরি করে ফেলছে, মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমাদের মূল উদ্দেশ্যই তো হচ্ছে শর্করা তৈরি করা। এখন অনেক শর্করা তৈরি করে ফেলছে, ওর এখন ওই শর্করাগুলোকে ভেঙে শক্তি উৎপন্ন করা প্রয়োজন। তাহলে উদ্ভিদ রাতের বেলা কি করে? শ্বসন সম্পন্ন করে, যেটা অনেকেই হয়তো জানে না। সবাই শুধু জানে কি, প্রাণী করে শ্বসন আর উদ্ভিদ করে শালক সংশ্লেষণ, না, কিন্তু উদ্ভিদ দুইটাই করে। তাহলে উদ্ভিদ রাত্রেবেলা শ্বসন যখন করবে, শ্বসনের প্রক্রিয়াটা কিরকম? অক্সিজেন নিয়ে নেওয়া, তারপরে শক্তি উৎপন্ন হওয়া, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া, ওই কার্বন ডাইঅক্সাইড আবার বের করে দেওয়া। কেমন? তাহলে অক্সিজেন নিয়ে নিচ্ছে একটা বড় গাছ, ওর কতগুলা পাতা, কতগুলা পত্ররন্ধ্র, স্টোমাটা একটু আগে যেটা বললাম, ও এতগুলা রন্ধ্র দিয়ে সমানে মনে করো অক্সিজেন, সব এনভায়রনমেন্টের সব অক্সিজেন হচ্ছে অ্যাবজর্ব করা শুরু করে দিল, কারণ এটা এখন ওর শ্বসন প্রক্রিয়া লাগবে। তখন এনভায়রনমেন্টে অক্সিজেনের অভাব তৈরি হইলো, তার উপরে আবার শ্বসন মানে সংগঠিত হইতে হইতে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ওই কার্বন ডাইঅক্সাইড আবার সে বায়ুমণ্ডলে ত্যাগ করে দিবে। তাহলে দেখো তো, একে তো অক্সিজেন সব নিয়ে নিল, তারপরে আবার বিষাক্ত গ্যাসটা ছেড়ে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের জন্য অনেক বিষাক্ত। তাহলে ওই এই প্রক্রিয়াটা যেহেতু হচ্ছে, আর তুমি ওই এনভায়রনমেন্টটাতে অবস্থান করতেছো, এখন ওখানে তোমার অনেক বেশি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে গেছে বায়ুমণ্ডলটাতে, তাহলে কার্বন ডাইঅক্সাইড তো আমাদের জন্য ক্ষতিকর। তখন তুমি অক্সিজেন পাচ্ছ না, উল্টো আরো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছ বেশি করে, সেক্ষেত্রে তোমার শ্বাসকষ্ট হবে। আর গ্রাম দেশে এটাকে কি বলে, যে রাতের বেলা গাছের নিচে ভূত ধরছে, জিন ধরছে, না, কিন্তু এটার সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে এরকম। তাহলে রাত্রেবেলা বটগাছের শ্বসন চালু থাকে। শ্বসন কি? ওর শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াটা। তাহলে শ্বসন যেহেতু চালু থাকতেছে, সে কার্বন ডাইঅক্সাইড কি হবে, গাছের নিচে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অধিক হয়ে যাবে, কারণ ওই যে উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে। আর শালক সংশ্লেষণ তখন বন্ধ থাকবে, বন্ধ থাকার কারণে কোনো অক্সিজেনই হচ্ছে বের করবে না, কারণ শালক সংশ্লেষণ হইলেই তো অক্সিজেন বের হয়। আর এই অক্সিজেনটা আসে মেনলি পানি থেকে। শালক সংশ্লেষণে যে অক্সিজেনগুলা আমাদেরকে দিচ্ছে উদ্ভিদ, ওটা মূলরম দিয়ে যে পানিগুলো শুষে নেয়, ওই পানিটা ভেঙে একটা প্রোটন আয়ন, একটা ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করে, ওই অক্সিজেনটাই হচ্ছে আমাদেরকে দেয়। মেইনলি পানি
মানে পানি যে নিচ্ছে সালোক সংশ্লেষণে, ওই পানি থেকে আমরা অক্সিজেনটা পাই। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডের আধিক্য, অক্সিজেনের স্বল্পতা, এই কারণে হচ্ছে বড় গাছের নিচে ঘুমালে তোমার শ্বাসকষ্ট হবে। আর রাত্রেবেলায় এই কাজটা বেশি হয়, কারণ দিনের বেলা হচ্ছে সালোক সংশ্লেষণ সম্পন্ন হয়, তখন তো মজাই মজা, অক্সিজেনের পুরা কি বলবো অনেক অনেক আধিক্য। তাহলে তুমি হচ্ছে প্রাণ খুলে শ্বাস নিতে পারতেছো, কিন্তু রাত্রেবেলা হচ্ছে উল্টা কাজটা হয়, এই জন্য হচ্ছে তোমার শ্বাসকষ্ট হয়ে যাবে। বুঝতে পারলাম আশা করি। এখানে বট গাছ না বললে ওই যে কাঁঠাল গাছ বলছে দেখো, অথবা দিয়ে যে গাছই বলো, বড় গাছ বললেই আমরা বুঝবো হচ্ছে এই মানে কনসেপ্ট এইটাই। দেখো তো কি বলছে, যে দেহে 3-4 মিনিটের বেশি অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য কেন? এখন অনেকে আমরা এরকম মনে করি যে অক্সিজেন যেহেতু নিতে পারতেছি না, এটা আমাদের ফুসফুসে মনে হয় যে সমস্যা করবে, যে ফুসফুসের কাজ বন্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে মানে অক্সিজেন যেহেতু যাচ্ছে না, ফুসফুস মানে অক্সিজেন গ্রহণ করলে আমাদের ফুসফুস পর্যন্ত যায়, এরপরে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে। তো ধারণটা এরকম হয় যে ফুসফুসে মনে হয় সমস্যা হবে, এই জন্য আমি মরে যাব। আসলে এটা না। যদি 3-4 মিনিট মানে অনেক বেশি সময় যদি তোমার অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে, সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কে যায় হচ্ছে এফেক্ট পড়ে, মস্তিষ্কের কোষগুলা মরে যাওয়া শুরু করে দেয়। দেখো তো কি বলছে, যে অক্সিজেন সরবরাহ যদি বন্ধ থাকে, মৃত্যু অনিবার্য হওয়ার কারণটা হচ্ছে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে শুরু করে, মস্তিষ্কের কোষগুলা মরে যাইতে শুরু করে। সেক্ষেত্রে কি হবে, মস্তিষ্কই হচ্ছে আমাদের পুরা দেহকে চালনা করে, তাই না? সেই তো সিগন্যাল পাঠায়, ওই জায়গা থেকেই হচ্ছে আমরা সব কাজকামগুলো করি। মানে অন্যান্য অর্গানগুলো কিন্তু মানে মস্তিষ্ক হচ্ছে আমাদের লিডার, সে আমাদেরকে লিড দেয় আর আমরা সবকিছু করতেছি। কিন্তু মস্তিষ্কই যদি এখন থেমে যায় বা ওর যদি ক্ষতি হয়ে যায়, সেক্ষেত্রে অন্য কাজ মানে অন্য অর্গানগুলো তো বন্ধ হয়ে যাবে। এখন মস্তিষ্কের কোষগুলো যখন মারা যাওয়া শুরু করে, দেখো তো অক্সিজেন যদি সরবরাহ না করো, সেক্ষেত্রে কোষে শক্তি উৎপন্ন হবে না, কারণ অক্সিজেন আমাদের খাদ্যগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে, মানে শক্তি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ওটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। তাহলে শক্তি উৎপন্ন হবে না। আর মস্তিষ্কের কোষগুলা যদি মারা যায়, সেক্ষেত্রে আমাদের শ্বাস প্রশ্বাস মানে শ্বসনের কাজটা বন্ধ হয়ে যাবে। কারণ শ্বাস যখন আমরা গ্রহণ করতেছি, গ্রহণ করার মাধ্যমে অক্সিজেন যাচ্ছে, ওখানে শক্তি উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আবার বের হয়ে যাচ্ছে, ওই কাজটা বন্ধ হয়ে যাবে, শক্তি উৎপন্ন হচ্ছে না। হৃদস্পন্দন সহ সমস্ত দেহক্রিয়া বন্ধ হয়ে যাবে। কারণ কি, মস্তিষ্কই তো সব কিছু করবে, মস্তিষ্ক মরে যাওয়া মানে হচ্ছে ওই সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মস্তিষ্কে যা বিরূপ প্রভাব পড়ে, যার জন্য হচ্ছে আমাদের মৃত্যু অনিবার্য। এটা কিন্তু যে ফুসফুসের সাথে কোনো কাজ না। মানে আমি ছোটবেলা যেটা মনে করতাম যে হয়তো এরকম ফুসফুস বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা মারা যাবো, আসলে না, মস্তিষ্কের কোষগুলো মারা যাবে, এই জন্য হচ্ছে বাকি সব কিছুতে হচ্ছে হ্যাম্পার দেখা যাবে। তারপরেরটা কি বলছে দেখো তো, যে হঠাৎ ঠান্ডা বাতাস ফুসফুসে প্রবেশ করলে ক্ষতি করতে পারে না কেন? আচ্ছা, ঠান্ডা বাতাস যদি ফুসফুসে প্রবেশ করতে মানে করে যায়, সেক্ষেত্রে কিন্তু মানে এটা হচ্ছে আমাদের ক্ষতি করতে পারবে, কিন্তু ডাইরেক্ট ওই ঠান্ডা বাতাসটা ফুসফুস পর্যন্ত যায় না, মাঝখানে অনেকগুলো প্রসেস সম্পন্ন হয়। যেমন একদম যেখান থেকে আমরা ইনহেল করতেছি বায়ুটা, ওইখানে হচ্ছে আমাদের নাকের ভিতরে দেখবা কিছু লোমযুক্ত অংশ আছে, যেখানে ভিতর থেকে হচ্ছে একবার ছাকন হয়। ওই লোমগুলা বাইরে থেকে কোনো জীবাণু বা মানে ক্ষতিকর কিছু যদি প্রবেশ করতে যায়, সেক্ষেত্রে ওই লোমে কিন্তু আটকে যাচ্ছে। তার পিছনে লোমযুক্ত অংশের পিছনে আবার শ্লেষ্মাযুক্ত একটা অংশ আছে, মানে কিছু ঝিল্লি আছে যেখান থেকে হচ্ছে শ্লেষ্মা প্রস্তুত হয়। শ্লেষ্মা কি, পিচ্ছিল কিছু পদার্থ, ওগুলা আবার ওইখানে হচ্ছে মানে পিচ্ছিল ওই জায়গাটায় হচ্ছে জীবাণুগুলা যায় আটকায় যায়। এরকম এই যে দুইটা প্রসেস সম্পন্ন করে বাতাসগুলা তারপরে কই গেল আমার, এখানে লোমযুক্ত, তারপরে ভিতরে শ্লেষ্মাযুক্ত, তারপরে যখন শ্বাসনালী দিয়ে বা ট্রাকিয়া, শ্বাসনালীকে আমরা ট্রাকিয়া বলতে পারি, ইংরেজিতে ট্রাকিয়া বলে আর কি। এখন ট্রাকিয়া দিয়ে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিওল, এভাবে দুই ফুসফুসে দুইটা খণ্ডে ভাগ হয়ে যায়। এরকম মনে করো এটা হচ্ছে তোমার ব্রঙ্কাস, তারপরে এগুলা হচ্ছে আরও ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়ে গেলে এটাতে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। তার পাশে এই যে একটা ফুসফুস, এই যে একটা ফুসফুস, কেমন এখান দিয়ে যে প্রবেশ করলো, এই জায়গাটায় যে প্রসেসগুলো হচ্ছে, ওগুলা ওই বাতাসটাকে, একদম ঠান্ডা বাতাসটাকে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে কি লিখছে দেখো তো, নাসাপথের সম্মুখ ভাগে এই যে লোমাবৃত আর পশ্চাৎ ভাগে শ্লেষ্মা প্রস্তুতকারী। সম্মুখ ভাগে এটা কিন্তু তোমরা দেখতে পারবা, আয়না দিয়ে একটু এভাবে দেখলেই হচ্ছে আমরা কিন্তু এভাবে চুলের মতো দেখতে পাই। এইগুলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওরা হচ্ছে ছাকনির মতো কাজ করবে। তাহলে সম্মুখ ভাগে লোমাবৃত, যেটা ছাকনির মতো কাজ করতেছে, আর পশ্চাৎ ভাগে শ্লেষ্মা প্রস্তুতকারী, যেটা হচ্ছে পিচ্ছিল একটা পদার্থ তৈরি করে।
এতে করে বায়ু ফুসফুসে প্রবেশ করার পূর্বে কিছুটা পরিমাণ নির্মল হয়ে যায়, ওই যে জীবাণুগুলা বা ধুলাবালিগুলো আটকায় যাচ্ছে, সেক্ষেত্রে একটু পরিষ্কার হয়ে গেল। এছাড়া শ্বসনের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা উষ্ণ এবং আর্দ্র হয়ে যায়। ওই নাসাপথ দিয়ে যখন মানে অনেকটুকু রাস্তা কিন্তু ওর অতিক্রম করা লাগে, এখান দিয়ে গিয়ে ফুসফুসের অ্যালভিওলাস পর্যন্ত যাইতে যেতে ও কিছুটা উষ্ণ আর আর্দ্র হয়ে যায়। এর ফলে হঠাৎ ঠান্ডা বাতাস ফুসফুসে প্রবেশ করলে ক্ষতি করতে পারে না, মানে ঠান্ডা বাতাস তো আসলে ঠান্ডা প্রবেশ হয় না, ওই প্রসেসের মাধ্যমে মানে নির্মল হয়ে যায়, যে জীবাণুগুলো আটকায় যায়, তারপর হচ্ছে আর একটু ওয়ার্ম হয়ে তারপর আমাদের ফুসফুস পর্যন্ত যাচ্ছে। এই কথাগুলো এখানে বলছে যে ফুসফুসে ক্ষতি করতে পারে না কেন, কারণ ওই ঠান্ডা বাতাসটা ফুসফুস পর্যন্ত যায় না। তারপরে মানবদেহে বায়ু কিভাবে বিশুদ্ধ হয়, এই যে এই কথাটা একটু আগে যে বললাম, ওই লোমাবৃত অংশগুলা হচ্ছে তোমার আটকায় ফেলায় বাইরের ধুলাবালিগুলাকে, জীবাণুগুলাকে, মানে কিছুটা পরিমাণ হইলেও আটকায় আর কি। এখন তারপরে আবার শ্লেষ্মাযুক্ত অংশটা, যেটা হচ্ছে ওই যে শ্লেষ্মা পিচ্ছিল জাতীয়, ওই জায়গাটায় হচ্ছে জীবাণুগুলা যে স্টাক হয়ে যায়। এখন মানবদেহে বায়ু কিভাবে বিশুদ্ধ হয়, নাসাপথে চলনের সময় কিছুটা বিশুদ্ধ, মানে এই যে আমি যদি আঁকি এই জায়গাটায় এতটুকু হচ্ছে তোমার নাসাপথ, তারপরে এই জায়গাটায় থাকে হচ্ছে ষড়যন্ত্র পরে ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, ব্রঙ্কিয়ল, এই জায়গা দিয়ে অনেকটুকু পথ অতিক্রম করে তাকে ফুসফুস পর্যন্ত যাওয়া লাগবে। তখন ওই যে মানবদেহের বায়ু নাসাপথে চলনের সময়, এই পথ দিয়ে চলার সময় হচ্ছে কিছুটা বিশুদ্ধ হয়ে যায়। নাসাপথের সামনের দিকে নাসিকা ছিদ্র, ওর পেছনে গলবিল পর্যন্ত বিস্তৃত, মানে এই অংশটুকু, এতটুকুকে বুঝাইছে। যেখানে কি থাকে দেখো তো, একটা পাতলা প্রাচীর দিয়ে দুই ভাগে বিভক্ত থাকে, এর সামনের অংশে লোমাবৃত অংশ আর পিছনের অংশে শ্লেষ্মা প্রস্তুতকারী একটা পাতলা পর্দা থাকে। এই যে ওই আগের প্রশ্নটার মতোই, সামনের অংশে থাকবে লোমাবৃত অংশ আর পেছনের অংশে থাকবে শ্লেষ্মা প্রস্তুতকারী, পিচ্ছিল পদার্থ প্রস্তুতকারী একটা পর্দা, যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের সময় বায়ুতে বিদ্যমান ধুলোবালি, রোগ জীবাণু, মানে অনিষ্টকারী যাই হচ্ছে তোমার বাতাসের মাধ্যমে প্রবেশ করতে চাইতো, ওটা হচ্ছে ওই জায়গায় আটকায় যাইতো। তাহলে এই কাজটার মাধ্যমে কিন্তু আমরা অনেক মানে রোগ জীবাণু ধুলাবালি থেকে আমাদের ফুসফুসটা কিন্তু বিশুদ্ধ থাকতেছে বা আমরা প্রোটেক্ট করতে পারতেছি। এভাবেই হচ্ছে বলা যায় যে বায়ু কিভাবে বিশুদ্ধ হয়, এই যে এই লোমাবৃত অংশ, তারপরে শ্লেষ্মা প্রস্তুতকারী, এই অংশগুলোর মাধ্যমে কিন্তু বিশুদ্ধ হচ্ছে। খাদ্য গ্রহণের সময় খাদ্য নাসিকা পথে বাইরে আসতে পারে না কেন? আচ্ছা, নাসিকা পথে বাইরে আসতে পারে না কেন, এই দুইটা নালী হচ্ছে মেনলি কাছাকাছি। দেখো নাকের যে ছিদ্রটা, এই পিছন দিয়ে যায় হচ্ছে সামনের দিকে তোমার শ্বাসনালীটা যাচ্ছে, তুমি হাত দিলে, এখন ভিডিও চলতে চলতে দেখো, হাত দিয়ে দেখো, এই যে নালীটা তুমি অনুভব করতে পারতেছো, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। আর ওর পিছনের দিকে, শ্বাসনালীর পিছনের দিকে আসে হচ্ছে অন্য নালী, যেটা দিয়ে খাবার যাবে, খুবই কাছাকাছি না এই জায়গাটায়, মানে সামনে পিছে। তাহলে চাইলেই কিন্তু ওই খাদ্য শ্বাসনালীতে চলে যেতে পারে, অথবা শ্বাসনালীর যে এন্ট্রেন্স, এটা দিয়ে হচ্ছে বের হয়ে যেতে, মানে এরকম কাছাকাছি হওয়ার কারণে এরকম সন্দেহ করা হয় যে কেননা এই একটা নালীর ভিতর দিয়ে আরেকটার কাজ হয়ে যাচ্ছে না কেন। তাহলে এই জন্যই প্রশ্নটা জিজ্ঞেস করা যে খাদ্য গ্রহণের সময় খাদ্য নাসিকা পথে বের হয়ে আসতে পারে না কেন। এটার কারণ হচ্ছে আলজিহ্বা। এটাও তুমি আয়না দিয়ে হা করে মুখে টর্চ মারলেই দেখতে পাবা, অথবা ছোটবেলা কার্টুন দেখছো যারা, ডোরেমনের ভিতরে যে নবিতাকে যখন জিয়ান মারতো, তখন নবিতা ডোরেমন বলে একটা চিৎকার দিত, তখন ওর মুখের ভিতর এই আলা জিব্বাটা দেখা যেত, এরকম আমি দেখাই, এরকম থাকে। আর সামনের দিকে হচ্ছে তোমার এই যে জিব্বাটা, এখন এই জায়গার এটাই হচ্ছে তোমার আলজিব্বা বা উভুলা যেটাকে আমরা বলি। এইটা থাকার কারণে হচ্ছে নাসিকা পথের যে মানে যেখান দিয়ে আমরা দেখো বাতাস প্রবেশ করতেছে অথবা বের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই জায়গার যে ছিদ্রটা, ওখান দিয়ে কোনো খাদ্য হচ্ছে বেরিয়ে আসতে পারতেছে না। মুখ খুলে হা করলে কিন্তু তুমি এটা দেখতে পাইতেছো, গলবিলের দিকে ছোট্ট একটা জিহ্বার মতো অংশ, এই যে এটা ছোট্ট একটা জিহ্বার মতো অংশ, এটাই হচ্ছে আমাদের আলা জিহ্বা বা উভুলা। কোনো প্রকার খাদ্য বা পানীয় গলদ্ধকরণের সময় এটি নাসাপথের পশ্চাৎপথ বন্ধ করে দেয়। পশ্চাৎপথ বলতে হচ্ছে ভিতরের দিকে যেই শ্বাস নালীটা, ওই জায়গাটা হচ্ছে বন্ধ করে দেয়, যার জন্য কোনো প্রকার খাদ্য নাসিকা পথে বাইরে আসতে পারে না। তাহলে খাদ্য নাসিকা পথে বাইরে আসে না কি জন্য? আলজিহ্বার কারণে। এখন আলজিহ্বা একটা আছে, উপজিহ্বা একটা আছে, এই দুইটা কনসেপ্ট কিন্তু অনেকেই হচ্ছে গোলায় ফেলে, এই জায়গাটা হচ্ছে একটু ঠিক করে মনে রাখা লাগবে। তাহলে আলজিহ্বা একটা জিনিস আর উপজিহ্বা একটা জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে একটু ঠিক করে বোঝা লাগবে। কি জন্য? এই দুইটা জিনিস অনেকেই হচ্ছে গোলায় ফেলায়। আলজিহ্বা হচ্ছে তুমি হা করলেই যেটা দেখতে পাইতেছো, ওটা হচ্ছে তোমার এই যে খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশ করতে দিচ্ছে না। আরেকটা যেটা উপজিহ্বা,
ওইটা হচ্ছে ঢাকনার মতো কাজ করে। মনে করো এটা হচ্ছে তোমার মনে করো এই সামনের দিকে হচ্ছে আমাদের শ্বাসনালী, তাই না? শ্বাসনালীটা, আর ওর পিছনের দিকে হচ্ছে তোমার অন্ননালীটা। এই জায়গায় অন্ননালী আর শ্বাসনালীর এই জায়গাটা হচ্ছে ঢাকনার মতো কাজ করতেছে, যেটা কি করে এরকম আর কি, এভাবে একটা ঢাকনা মনে করো, এখান দিয়ে তোমার শ্বাসনালী গেল, এখান দিয়ে অন্ননালী গেল। এখন এটা এভাবে ঢাকনার মতো, যেখানে খাবারটা যাওয়ার সময় এরকম করে অন্ননালীতে ঢুকে যায়, শ্বাসনালীতে যেতে পারে। এই যে এটা হচ্ছে শ্বাসনালী, কেমন এখান দিয়ে ঢাকনার মতো অবস্থান করতেছে, এভাবে খাবারটা যাওয়ার সময় এরকম করে অন্ননালীতে ঢুকে গেল, কেমন। ওই ওই জায়গাটা হচ্ছে আমাদের উপজিহ্বা। আর এই জায়গাটায় আমরা কিসের কথা বললাম? এটা হচ্ছে আলাজিহ্বার কথা আমরা বললাম, তাই না? এই যে এখানে দেখো তো, যে খাদ্য গ্রহণের সময় খাদ্য নাসিকা পথে বাইরে আসে না কেন, এই জায়গাটায় আমরা বলবো হচ্ছে আলজিহ্বা। আর আহারের সময় খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করে না কেন, এখানে হবে উপজিহ্বা। পাশাপাশি কিন্তু আছে, এই জায়গার কনসেপ্টটা একটু ঠিক করে বুঝো। শ্বাসনালীতে প্রবেশ করবে না, নালীটা নিচের দিকে, এই যে শ্বাসনালী নিচের দিকে যাচ্ছে, ফুসফুসে যায় বিভক্ত, মানে দুই ভাগে বিভক্ত হয়ে দুই ফুসফুসে গেল। এখন এই শ্বাসনালীতে প্রবেশ করবে না, এটার কারণ হচ্ছে ঢাকনার মতো একটা জিহ্বা আছে, জিহ্বা না মানে ঢাকনার মতো একটা জিনিস আছে, যেটাকে আমরা কি বলবো, উপজিহ্বা বলবো। উপজিহ্বার কারণে হচ্ছে শ্বাসনালীতে খাদ্য প্রবেশ করতে পারে না, খাবারের সময় খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। আর আগের প্রশ্নটা কি ছিল, যে নাসিকা পথে বের হয়ে আসে না কেন, তখন হবে কিন্তু আলজিহ্বা। কেয়ারফুল, এই দুইটা কথা হচ্ছে মনে রাখবা। উপজিহ্বা আলজিহ্বা কিন্তু সেম না, অনেকে হচ্ছে এটাকে সেম মনে করে। এটা হচ্ছে আলজিহ্বা, আর উপজিহ্বা হচ্ছে এখানে ঢাকনার মতো, যেটা হচ্ছে তুমি বাইরে থেকে দেখতে পাবা না। আলজিহ্বা কিন্তু দেখা যায়, হা করলেই হচ্ছে ভিতরে দেখতে পাবা, কিন্তু ওই উপজিহ্বা দেখা যায় না। তাহলে এটার কারণেই হচ্ছে খাবার শ্বাসনালীতে প্রবেশ করতেছে না। ষড়যন্ত্রের উপরে জিহ্বা আকৃতির ঢাকনাকে উপজিহ্বা বলে। দেখো ঢাকনা উল্লেখ করে দিলে বুঝবো হচ্ছে উপজিহ্বা, কারণ ও শ্বাসনালীর উপরে ঢাকনার মতো অবস্থান করতেছে। তারপরে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে, আর এই পথে বায়ু ফুসফুসে যাতায়াত করে, আর আহারের সময় এটা হচ্ছে ওই ষড়যন্ত্রের মুখটা ঢেকে দেয়, যার জন্য আমরা কিন্তু খাবার খাওয়ার সময় কখনো কথা বলি না। তুমি খেয়াল করবা যে এই মানে শ্বাসকার্যটা বন্ধ রেখে আমরা হচ্ছে খাবারটা গিলি। আর এজন্য মাঝে মাঝে দেখবা যে খাবার খাইতে খাইতে যে কথা বলি, সেক্ষেত্রে ওই যে ঢাকনাটা মনে করো কথা বলার সময় তো এটা খুলবে, মানে বাতাস বের হওয়ার জন্য এটা হচ্ছে খোলা বন্ধ হবে। আর তুমি খাবারও খাইতেছো আর কথাও বলতেছো, একসাথে যখন এই দুইটা কাজ করবা, সেক্ষেত্রে এই দুইটা নালী কিন্তু খুবই কাছাকাছি, ঢাকনাটা খুলবে বন্ধ হবে। সেক্ষেত্রে কিছু খাবারের কণা বা খাবারের রস যদি তোমার শ্বাসনালীতে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের ওই যে কাশি উঠে, অথবা আমরা বিষম খাই যেটা। এজন্য এই জায়গাটায় শ্বাসনালী আর অন্ননালী ঢাকনার মতো কাজ করতেছে হচ্ছে আমাদের উপজিহ্বা। ষড়যন্ত্রের মুখ ঢেকে দেয়, এই কারণে আহারের সময় খাদ্যকণা শ্বাসনালীতে প্রবেশ করে না। উপজিহ্বা আলাজিহ্বা দুইটা কনসেপ্ট ঠিক করে বুঝবা। আরেকবার বললাম। এরপরে শ্বাসনালী ঝিল্লি আর লোমযুক্ত হয় কেন? শ্বাসনালী ঝিল্লি আর লোমযুক্ত হওয়ার কারণ হচ্ছে ওই যে এখান দিয়ে তুমি যে বাতাসটা প্রবেশ করতেছো, এখন বাতাসে তো অনেক ধুলাবালি আছে, অনেক রোগ জীবাণু আছে, মানে অদৃশ্য অনেক কিছুই তো তোমার হচ্ছে প্রবেশ হয়ে যাইতে পারে। সেক্ষেত্রে ফুসফুসে যদি একবার চলে যায়, এটা তো হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর বা শ্বাসকষ্ট জড়িত সমস্যাগুলো দেখা দিবে। যার জন্য ওই ঝিল্লি আর লোমযুক্ত অংশগুলা কি করে, এই অপ্রয়োজনীয় বস্তুগুলা, ক্ষতিকর বস্তুগুলাকে প্রবেশে বাধা দেয়। লোমগুলা কি করে, ওখানে হচ্ছে ধুলাবালিগুলো আটকায় যায়। আর লোমযুক্ত অংশের পিছনে থাকে হচ্ছে শ্লেষ্মাযুক্ত অংশ, যেগুলো হচ্ছে পিচ্ছিল পদার্থ, ওখানেও হচ্ছে যায় জীবাণুগুলো স্টাক হয়। এছাড়াও আরেকটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে এই অংশটুকু, মানে তোমার এখানে ষড়যন্ত্রের পরে যে অংশটুকু, এইখানে আবার এক ধরনের আবরণী টিস্যু থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড। এটা তোমরা দ্বিতীয় অধ্যায় কনসেপ্টটা খুব ভালো করে বুঝবা। সিউডোস্ট্র্যাটিফাইড কিরকম, আমি একটু একে দেখাই তোমাদেরকে। এরকম হয়, এখানে সিউডো কথাটার অর্থ হচ্ছে মিথ্যা বা বিভ্রান্ত সৃষ্টিকারী। কি জন্য বিভ্রান্ত সৃষ্টিকারী? দেখো একটা কোষ ধরো এত লম্বা, আরেকটা কোষ খুবই ছোট, আরেকটা কোষ এত লম্বা, আরেকটা ছোট, এরকম লম্বা ছোট মানে ছোট বড় অনেকগুলা কোষ মিলে এই আবরণীটা গঠিত হয়। এখন এই লম্বা কোষের মাঝখান বরাবর ওর নিউক্লিয়াসটা আছে, এই কোষের মাঝ বরাবর ওর নিউক্লিয়াসটা আছে, ছোট কোষের মাঝ বরাবর ওর নিউক্লিয়াসটা আছে, বড় কোষের এখানে সবগুলোর মাঝখানে মনে করো ওদের নিউক্লিয়াসটা থাকলো। এরপরে কি হবে, তুমি এখন নিউক্লিয়াসগুলোর দিকে তাকাও, মনে হচ্ছে না যে এই বরাবর একটা কোষের লেয়ার আছে, আবার ছোট যে কোষগুলা ওদের নিউক্লিয়াসগুলার বরাবর তাকাইলে মনে হয় যেন এই বরাবর আরেকটা কোষের লেয়ার আছে। আসলে কি এতগুলা লেয়ার আছে? না, কিন্তু কোষের লেয়ার একটাই, একটা ভিত্তি পর্দার উপরে ছোট বড় অনেকগুলা কোষ পাশাপাশি আছে, যার জন্য
মনে হচ্ছে যেন এখানে কোষের লেয়ার আসলে অনেকগুলা, মানে স্তর অনেকগুলা মনে হয়, আসলে অনেকগুলা না, স্তর একটাই থাকে। সেক্ষেত্রে এটা আমাদেরকে একটা মিথ্যা বা বিভ্রান্তি সৃষ্টি করলো না, এই জন্য এটাকে আমরা সিউডো স্ট্র্যাটিফাইড বলি। সিউডো হচ্ছে মিথ্যা। তাহলে এই যে সিউডো স্ট্র্যাটিফাইড যে আবরণীটা, এখানে কি হয় দেখো তো, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়াতে থাকে। সেক্ষেত্রে কোনো একটা জীবাণু মনে করো এখান থেকে প্রবেশ করবে, এখানে একটা জীবাণু মনে করো চলে আসছে। এই জীবাণুটা ধরো তুমি এরকম একটা সারফেস আছে, এখানে অনেকগুলো কোষ, এই জায়গার উপরে কিন্তু তুমি অনেক সহজেই হাঁটতে পারবা। একটা প্লেন সারফেসের উপরে আমরা অনেক সহজেই হেঁটে চলে যেতে পারি, কিন্তু অনেক যদি উঁচা নিচা থাকে হাঁটতে একটু অসুবিধা হয় না, বা চলাচলে অসুবিধা হয়। সেক্ষেত্রে এই জীবাণুটা মনে করো হাঁটতেছে হাঁটতেছে এই খাঁজের ভিতরে এসে আটকায় গেল, আবার সে অনেক কষ্ট মষ্ট করে উঠলো, এইখান পর্যন্ত উঠে সে আবার এই খাঁজে এসে আটকায় গেল। সেক্ষেত্রে এরকম করে ওর চলাচলটা অনেক কঠিন হবে না, ওর সামনের দিকে আগাইতে পারবে না, সামনের দিকে গেলে তো ফুসফুস আমাদের ফুসফুসকে আক্রান্ত করে ফেলবে। যার জন্য এরকম আবরণী টিস্যুটা ওইখানে তৈরি করা হয়েছে। দেখো সৃষ্টিকর্তা কত সুন্দর করে আমাদের বডিটাকে, মানে আমাদের ভিতরের সব কাজকর্মগুলা কত সুন্দর করে তৈরি করছে। এই জায়গায় এরকম আবরণী টিস্যুটা দেওয়ার উদ্দেশ্য দেখো কত সুন্দর করে, যে জীবাণুগুলো যাতে প্রবেশ করতে তার অনেক সময় লাগে, আমাদের ফুসফুসটা যাতে প্রোটেকশনে থাকে। আর এই জায়গার উপরে আবার এরকম তোমার হচ্ছে কিছু আবরণী থাকে, সিলিয়াযুক্ত আবরণী, যেগুলো আবার কি করে তোমার হচ্ছে হাঁচি কাশির উদ্বেগ, মানে হাঁচি কাশি আনবে, যার মাধ্যমে হচ্ছে জীবাণুগুলো যাতে বের হয়ে যায়। তাহলে দেখো কত সুন্দর করে বডি সিস্টেমটা হচ্ছে তৈরি করা, যার জন্য আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এই জায়গাটায় এরকম আবরণী টিস্যু থাকতেছে, প্রথমেই হচ্ছে লোম থাকতেছে, যার জন্য হচ্ছে জীবাণুগুলা বা ধুলাবালিগুলো আটকে যাচ্ছে, তারপরে শ্লেষ্মাযুক্ত অংশ থাকতেছে, ওখানেও যায় আটকাচ্ছে। তারপরে ট্রাকিয়াতেও আবার এত সুন্দর একটা সিস্টেম, যেখানে হচ্ছে জীবাণু কোনোভাবেই তোমার ফুসফুস পর্যন্ত মানে যাতে সহজে প্রবেশ করতে না পারে। তাহলে এর ভিতর দিয়ে হচ্ছে কি বলবো, যে শ্বাসনালীর ভিতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তু তাহলে প্রবেশ করতে পারলো না, যার মাধ্যমে আমরা কি বলতে পারতেছি প্রশ্নটা, যে ঝিল্লিয়ার লোমযুক্ত হয় কেন? ঝিল্লিয়ার লোমযুক্ত হয় হচ্ছে তোমার জীবাণুদেরকে আটকানোর জন্য। এর পিছনে ওই অংশটা থাকে, কিন্তু ওইটা তো আমাদের প্রশ্নে জিজ্ঞেস করে না, ওইটা আমি তোমাকে এমনিতেই বোঝানোর জন্য বলে রাখলাম, মনে রাখতে পারো, সুন্দর একটা কথা। আর তাহলে হওয়ার কারণে হচ্ছে যাতে অপ্রয়োজনীয় বস্তু না প্রবেশ করে, এটাই হচ্ছে মূল জিনিস। তাহলে আমরা দেখো কতগুলো প্রশ্ন এখানে সমাধান করলাম। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো কিন্তু আবার সংক্ষিপ্ততেও আসে, সৃজনশীলের খতেও আসে, সংক্ষিপ্ত আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসছে না, ওখানেও 2 নম্বরের জন্য একসাথে কিন্তু আমাদের 2 কাজ হয়ে গেল, সৃজনশীলের ক্ষয়ের জন্য হয়ে গেল, সংক্ষিপ্তও হয়ে গেল। তাহলে আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, মজায় মজায় মনে রাখার জন্য অনেক অনেক এক্সট্রা কথাবার্তাও বলছি, যাতে তোমার মাথায় হচ্ছে একটু ভালো করে মানে গেঁথে থাকে আর কি। তাহলে আজকে পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।